প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি বাড়ির সবাইকে নিয়ে ভালো আছো। 350 টাকায় স্কুল পেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আমি আছি শাহিদুর রহমান, তোমাদের প্রিয় বন্ধু। চল আমরা আমাদের বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, রসায়ন দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা। প্রথমে আমরা জানবো পদার্থ কাকে বলে। পদার্থ কাকে বলে? যে বস্তুর নির্দিষ্ট ভর রয়েছে এবং জায়গা দখল করে বা স্থান দখল করে তাকে পদার্থ বলে। সাধারণত পদার্থের তিনটি অবস্থা থাকে: কঠিন, তরল এবং বায়বীয়। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো, কণার গতিতত্ত্ব। তোমরা কি বলতে পারবে বন্ধুরা কণার গতিতত্ত্ব কি? কণার গতিতত্ত্ব নিয়ে আমরা কথা বলতে গেলে ঠিক এভাবে বলবো যে প্রত্যেক বস্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলোর মধ্যকার আকর্ষণ রয়েছে, এই আকর্ষণকে বলি আমরা আন্তঃকণা আকর্ষণ। আবার এদের ভিতরে কিন্তু গতিশক্তিও থাকে, অর্থাৎ কোনো বস্তুর আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং গতিশক্তি দিয়ে কঠিন, তরল এবং বায়বীয় অবস্থার ব্যাখ্যা করাই হলো কণার গতিতত্ত্ব। যেমন আমরা যদি আরেকটু আলোচনা করি, কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি কিন্তু অনেক বেশি, আবার গতিশক্তি কম। কিন্তু আমরা যদি আন্তঃকণা আকর্ষণ শক্তি বৃদ্ধি করতে পারি তাপ দিয়ে, অর্থাৎ যদি আমরা তাপ প্রদান করি, তাহলে আন্তঃকণা আকর্ষণ শক্তিটা কমবে এবং গতিশক্তি বৃদ্ধি পাবে। তখন আমরা এই অবস্থাকে বলি তরল। এবং যদি আরো বেশি তাপ প্রদান করি তখন কি হবে? আন্তঃকণা আকর্ষণ শক্তি কমতে কমতে একসময় কোনো আন্তঃকণা আকর্ষণ শক্তি থাকবে না, অর্থাৎ পুরো আন্তঃকণা আকর্ষণ শক্তিটা ছিন্ন করে ফেলবে। তখন পুরো পাত্র জুড়ে এটি অবস্থান করবে। এই অবস্থাকে আমরা বলি গ্যাসীয় অবস্থা। অর্থাৎ বন্ধুরা আমরা কি বলতে পারি? কোনো বস্তুর আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং গতিশক্তি দিয়ে কঠিন, তরল এবং বায়বীয় অবস্থার ব্যাখ্যা করাকেই বলা হয় কণার গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। এরপরে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যাপন। তো বন্ধুরা প্রথমে আমরা জিজ্ঞেস করতে পারি ব্যাপন কাকে বলে? কোনো মাধ্যমে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ছড়িয়ে পড়াকে বলা হয় ব্যাপন। আমরা ব্যাপন নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। তোমরা একটু খেয়াল করে দেখো, এটি একটি কাঁচনল। কাঁচনলের এক প্রান্তে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলা রেখেছি, অপর প্রান্তে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সিক্ত তুলা রেখেছি। যখন আমরা কাঁচনলের দুই প্রান্তে রাখি তখন একটা পর্যায়ে এসে কি হয়? অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি হয়। সেটি কোন পাশে তৈরি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড যে প্রান্তে রয়েছে ঠিক সেই প্রান্তের কাছাকাছি। তাহলে কেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রান্তে তৈরি হয় সেটাই আমরা এখন আলোচনা করব। তোমরা জানো যে সকল পদার্থের আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, আর ব্যাপন হার বেশি হবে যদি আণবিক ভর কম হয়। অর্থাৎ আণবিক ভর বেশি তো ব্যাপন হার কম, আণবিক ভর কম তো ব্যাপন হার বেশি। আমরা এভাবে এটি ব্যাখ্যা করতে পারি। যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয় করি তাহলে আমরা পাই 36.5। অপরদিকে যদি আমরা অ্যামোনিয়ার আণবিক ভর নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে পাই 17। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর অনেক বেশি অ্যামোনিয়ার তুলনায়, অর্থাৎ প্রায় দ্বিগুণের বেশি। তাহলে আমরা কি বলতে পারি? হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাপন হার বেশি হবে না কম হবে? অবশ্যই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাপন হার কম হবে অ্যামোনিয়ার তুলনায়। আমরা তো আগেই বলেছি ব্যাপন হার নির্ভর করবে তার আণবিক ভরের উপর। যেহেতু অ্যামোনিয়ার আণবিক ভর কম তাই তার ব্যাপন হার বেশি হবে, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর বেশি তাই তার ব্যাপন হার কম হবে। সে কারণেই যখনই অ্যামোনিয়াটা বেশি পরিমাণে ব্যাপিত হবে এবং এই সেলটি কম পরিমাণ ব্যাপিত হবে, যখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া পরস্পরের সাথে সংস্পর্শে আসবে তখন উৎপন্ন হবে কি? অ্যামোনিয়াম ক্লোরাইড।
এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া আমরা তখন দেখতে পাবো। এই কারণেই আমরা বলতে পারি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়াটি HCl প্রান্তের কাছাকাছি তৈরি হবে, তা শুধুমাত্র ব্যাপন হারের কারণে। তো প্রিয় বন্ধুরা, তোমরা কিছু আরো কয়েকটি উদাহরণ দিলে হয়তো একটু আরো ভালো বুঝতে পারবা। তো খেয়াল করো, আমরা যদি এটা করি, কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইডের মধ্যে ব্যাপনার খুঁজে বের করি, কার ব্যাপনার বেশি হবে। তো আমরা একটু চেষ্টা করে দেখি কার ব্যাপনার বেশি হবে। কার্বনের 12 অক্সিজেন 16 গুণ 2 অর্থাৎ 12 যোগ 44। অপরদিকে সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হবে, 32 যোগ 16 গুণ 2, তাহলে 32 যোগ 32, তাহলে কত হচ্ছে 64। তাহলে আমরা কি পেলাম, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর পেলাম 44 এবং সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর পেলাম 64। অর্থাৎ কার আণবিক ভর বেশি, সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর বেশি এবং কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কম। তাহলে বলো তো বন্ধুরা, কার ব্যাপনার বেশি হবে? অবশ্যই কার্বন ডাইঅক্সাইডের ব্যাপনার বেশি হবে সালফার ডাইঅক্সাইডের তুলনায়। কারণ কি, তোমরা আগেই শুনেছো, যার আণবিক ভর বেশি তার ব্যাপনার কম। সেই কারণে সালফার ডাইঅক্সাইডের যেহেতু আণবিক ভর বেশি, তাই তার ব্যাপনার কম হবে এবং কার্বন ডাইঅক্সাইডের ব্যাপনারটা বেশি হবে। প্রিয় বন্ধুরা, আমরা পরবর্তী পর্বে কথা বলবো বাকি অংশ নিয়ে অধ্যায়ের। এখানে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবা, আর আমরা যথাসময়ে উত্তর দিতে চেষ্টা করব। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আবার নেক্সট এপিসোডে তোমাদের সাথে দেখা হবে।